নমস্কার। আজ 25শে মে 2024 হাওড়া স্টেশনে গীতাঞ্জলি এক্সপ্রেসের সামনে থেকে সবাইকে ফ্লাইং ক্লাউডসের 7th ব্লগে স্বাগত জানাচ্ছি। গুড মর্নিং। সকাল 10:53 বাজে এখন। ট্রেন অনেকটা লেট করেছে, 7:40-এ আসার কথা ছিল। যাই হোক, আমরা বেরোচ্ছি নাগপুর স্টেশন থেকে। আশিস ভাই আমাদের রয়্যাল টাইগার রিসর্ট থেকে গাড়ি নিয়ে এসছে। এখান থেকে রয়্যাল টাইগার রিসর্ট তাডোবা 144 কিলোমিটার্স। আশিস ভাই বললেন ঘন্টা তিনেক সময় লাগবে। ট্রেলার বা থাম্বনেল থেকে তো এতক্ষণে জেনে গেছেন তাডোবা যাচ্ছি আমরা। আমি, রিজু, চন্দনদা, আমাদের বন্ধু দীপঙ্কর, ও আসছে দিল্লি থেকে। মাঝে ওর একটা কাজ আছে, তো আজকে আমরা দুপুরে যে সাফারিটাতে যাব সেটাতে দীপঙ্কর আসতে পারছে না। কাল সকাল থেকে ও সাফারিতে জয়েন করবে। তাডোবার মহার্লি গেট আর 12 কিলোমিটার। এসে গেলাম কোন্ডেগাঁও চেকপোস্ট। এখানে সাফারি বুকিংয়ের কাগজ দেখাতে হয়। এবার গেট খুলে দিচ্ছে, আমরা ভেতরে যাব। আর বেশি দেরি নেই, আশিস ভাই কথা রেখেছে 3 ঘন্টার মধ্যে পৌঁছে দিচ্ছে। আমরা বার তিনেক থেমেছি টিফিন ও অন্যান্য কারণে। ঢুকে বললাম রিসোর্ট চত্বরে। সামনে যে বিল্ডিংটা দেখছেন ওটা ডাইনিং হল। ঠিক বাঁদিকে ছোট মতন একটা বিল্ডিং গাড়িটার পাশে, ওটা রিসেপশন। এই দুটো হচ্ছে আমাদের রুম। এই ডান দিকে চন্দনদা আর দীপঙ্করের, আর এই রুমটা আমার আর রিজুর। আপাতত সমস্ত লাগেজ আনপ্যাক করা হয়েছে, সব ছড়িয়ে ছিটিয়ে আছে। পরে রুম ট্যুরটা করে দেবো। কালো মেঘ করে আছে বলছিস? তুই দেখো ওইদিকে। হ্যাঁ, তাডোবার বাগবনে ভ্রমণের প্রথম পর্ব এই শুরু হলো। আডেগাঁও আগারজারি ডেওয়াডা গেট বাফার জোন। এখান থেকে প্রায় 5 কিলোমিটার। এই গাড়িতে যেতে রিসর্ট থেকে আমাদের নেয় 700 টাকা যাওয়া আসা মিলিয়ে। ডান দিকে এরাই ড্যামের ওপর কালো মেঘের আস্তরণ ভেদ করে সূর্যের আলো এসে পড়ছে। এসে গেছি আগারজারি গেটের কাছে। এখানে রাস্তার ডান দিকে আগারজারি গেট, বাঁদিকে ডেওয়াডা বা আডেগাঁও গেট। এখন ঘড়িতে ঠিক 4:28। আমাদের প্রথম সফর শুরু হলো আগারজারি রেঞ্জে। আমরা ইরাই জলাশয়ের ধারে এসেছি। এখানে শামুকখোল আর গোবক দেখলাম। কপার স্মিথ বার্বের, বসন্ত বৌড়ি, সম্বর হরিণ। ঘুরে বেড়াচ্ছি, যদি কিছু দেখা যায়। দেখুন, এখানে ফটকা কিংফিশার, পাইড কিংফিশার উঠছে। দেখুন জলে ঝাঁপ মারল। একজোড়া ব্রাহ্মণী ময়না, ব্রাহ্মণী স্টার্লি। ধৌলি ফিঙে, হোয়াইট বেলি ড্রঙ্গ। সম্বর হরিণের দল ভয় পেয়ে ঘাস জমি ছেড়ে জঙ্গলে ঢুকে গেল, কিন্তু দাঁড়িয়ে রইল অকুত ভয় ইন্ডিয়ান গাউড় বা বাইসন বা শুধু গাউড়। জলাশয়ের ধারে কচি ঘাস আর হাঁটু জলে কলমি জাতীয় উদ্ভিদের মহাভোজ চলছে সম্বর হরিণদের। গোবক আর ফিঙে পাখিরাও খুব খুশি একটা চলমান পোকা শিকারের মাচান পেয়ে। ঘুরে বেড়াচ্ছিলাম জলাশয়ের ধারে ঘাস জমির মধ্যে দিয়ে। হঠাৎ দেখা হলো বড় মাছমোরাল বা গ্রে হেডেড ফিশ ইগলের সাথে। জল খেতে নেমেছে জলাশয়ের কিনারায়। এর একটা গল্প আছে, পরে বলবো, এখন সময় হলে। পাইড বুস্টার বা কালো ফিদ্দা এখনো বড় হয়নি, অপরিণত। রেডনেপ টাইবিস, কালো কাস্তে বক। গোটা 10 গাউড়ের একটা বেশ বড় দল সন্ধ্যের আগে তাদের খাওয়া দাওয়াটা শেষ করে নিচ্ছে। সঙ্গে কীরকম ক্যাটলিক গ্রেডগুলোও যাচ্ছে।
ওদের পায়ের চাপে যে পোকাগুলো উঠছে সেগুলো খাওয়ার জন্য। জাতীয় পক্ষী ময়ূরও তার রাত কাটানোর রসদ জোগাড় করতে ব্যস্ত। প্রথম সাফারি শেষ করে ফিরে চললাম রিসর্টে। দোয়েলের থেকে সুরধার করে সুপ্রভাত জানাচ্ছি। এখন ভোর 5:15। লনে চা কফির আয়োজন করা হয়েছে। রিসর্ট থেকে দেওয়া স্যান্ডউইচ নিয়ে রওনা দিয়ে দিলাম। আজ দীপঙ্করের প্রথম সাফারি। জঙ্গলে ঢুকতেই একটা ঠান্ডা ভাব, এখনো চাঁদ আকাশে রয়েছে। गोवा में तो आजकल साइटिंग कम हो रहा है, सफर नहीं होता है। हमारा शाम को भी यही आधे कम ही सबसे ज़्यादा तो निमडेला सेकंड डे वाला उसमें ज़्यादा हो रहा है। निमडेला में क्योंकि कैसा है, तीन तो मिले, तीनों बच्चे थे ना, अभी वो बड़े हो गए। निम्न लोग के थकते हैं अब यार। শম্ভু আডেগাঁও দেওড়া এলাকার প্রতাপশালী বাঘ। বাবা বিশাল চেহারার ওয়াগডো, বিগ ড্যাডি বলে পরিচিত ছিল, আর মা কড়ি। এখন শম্ভুর বয়স প্রায় 7 বছর। দেখুন কোথায় দাঁড়িয়ে আছি আমরা, কত গাড়ি। ওইখানে শম্ভু শুয়ে আছে। এই ওঠা বসা আবার শুয়ে পড়া, এরকমভাবে বেশ কিছুক্ষণ চলতে লাগলো। আসলে এতজন মানুষের সামনে একটা ডিস্টারবেন্স তো হয়ই। এনিওয়ে, সবাই দেখতে চাইছে। জঙ্গলে ছাড়া বাঘ, মানে একদম ওয়াইল্ড টাইগার দেখার শখ তো একটা সবারই থাকে। দর্শনার্থীদের ভিড়ে বিরক্ত হয়ে শম্ভু মহারাজ তার জঙ্গল প্রাসাদের ভিতরে চলে গেলেন। এশিয়ান ওপেন বা শামুক খোল, ইন্ডিয়ান রোলার, নীলকণ্ঠ, বেশ বড় পুরুষ চিতল হরিণ, সুন্দর সিংহের বাহার। দেখুন এই পাখির শরীরে 7 রঙের খেলা, তাই এর নাম বর্ণালী। ইন্ডিয়ান পিট্টা। সোনাম টাইপের। শম্ভুকে দেখে চন্দনদা সোনামের কথা বলছে। সোনাম এই তাডোবা অঞ্চলের এক বিখ্যাত টাইগ্রেস। 2015 সালে একটা ছবি দিলাম। ইন্ডিয়ান গাউর, দেখুন এই বুলের শরীরটা দেখুন, মাংসপেশিগুলো লক্ষ্য করুন, কি ভয়ঙ্কর শক্তিধর। এই প্রায় 1 টনের ওপর ওজন। একে বাঘও ভয় পায়। চলা ফেরার মধ্যে একটা পুরো শক্তি ফুটে উঠছে।
আজ দুপুরের সাফারিতে আমরা আডেগাঁও বাফার এরিয়াতে যাব। এই আমাদের গাড়ি। আজ আমাদের ভাগ্য অতটা সুপ্রসন্ন নয়, এখনো পর্যন্ত না বাঘ না পাখি বা অন্য কোনো জীবজন্তু দেখতে পেয়েছি। এখানে দাঁড়িয়ে আছি, এখন প্রায় 6টা বেজে গেছে সন্ধে। অবশেষে মঞ্চে নায়িকার আবির্ভাব, ছোটি মধু। ছোটি মধু এখানের এক রেনাউন্ড বাঘিনী, মাধুরীর মেয়ে। মাধুরীকে বলা হতো সুপার মাম। বেচারা বাচ্চাদের কাছে যাবে। আর এই বাচ্চাদের বাবা কিন্তু আজ সকালে যাকে দেখলাম, শম্ভু মহারাজ। ইরাই জলাধারের ওপরে দারুণ একটা সূর্যাস্ত হচ্ছে। পিছনের জঙ্গল থেকে চিতলের অ্যালার্ম কল ভেসে আসছে। हमारे इधर 30 प्रजाति के एनिमल्स है, 250 प्रजाति के बर्ड्स है, 70% बाबूच है, 30% वृक्ष है। जिस वृक्ष की आपको पहचान है उस वृक्ष की मैं पहचान करूँगी। গ্রেটার র্যাকেট টেল ড্রঙ্গো ভীমরাজ। আজ আমাদের আগারজারিতে আবার সকালের সাফারি শুরু হলো। আজকে আমাদের লেডি গাইড, উনি একটা ইন্ট্রোডাক্টরি স্পিচ দিলেন, ভালো লাগলো। দেখুন, মনে হচ্ছে ঠিক একটা ধুতি পরা কেউ বসে আছে, আর দুটো ডানা এমন যে ডার্ক ব্রাউন একখানা চাদর পিঠে ঢেকে দেওয়ার ব্যাপার। আমার মনে হয় এ থেকেই ব্রহ্মদৈত্য ব্যাপারটা উৎপত্তি। জাস্ট ভাবুন, একটা অন্ধকার জলাভূমিতে এইরকম একটা দেখলে কিরকম প্রতিক্রিয়া হতে পারে। প্রথমবার যখন ফিশিগল দেখিয়েছিলাম এই গল্পটাই বলবো বলেছি। হোয়াইট আইড বাজার্ড, তিশা বা টিকা। সুন্দর আলোয় ময়ূর তার সমস্ত রং নিয়ে সেজে গুজে আমাদের ছবি তোলার জন্য একদম প্রস্তুত হয়ে এসেছে। আবারও একবার ইন্ডিয়ান পিকটা খুব ভালো লাগে, এর রংদার উপস্থিতি। আগারজারি জোনের একদম শেষ প্রান্তে দেখা পেলাম এই বাঘে। দেখুন, গালের ওপর একটা ওয়াই এর মতন মার্ক, তাই এর নাম ওয়াই মার্ক। নিশ্চিন্তে শুয়ে আছে আর মাছি তাড়াচ্ছে। দুপুরের গরমটাকে অ্যাভয়েড করার জন্যে ঝোপের মধ্যে ঢুকে শুয়ে বসে কাটানো হয়। আমাদের গাইড বললেন এই ওয়াই মার্ক তাডোবার প্রসিদ্ধ আর মোস্টলি ফটোগ্রাফ টাইগ্রেস মায়ার ছেলে। ঝোপের আড়ালে শুকনো পাতার বিছানা ছেড়ে এবার বাগবাবাজির জলে বসার ইচ্ছে হলো। এই গাড়ি চালালে কিন্তু আমি বলব, কারণ আমি দাঁড়িয়েছি এখন জিপসির পিছনের সিটের ওপরে। সামনেই ভিজে মাটির ওপর থেকে প্রকৃতির নির্যাস শুষে নিচ্ছে স্পট সোটটেল বাটারফ্লাই। বদমাস ছেলে। গাড়িগুলো অপেক্ষা করছে, আর সামনে ওই জলের মধ্যে ওইখানে
বাইমার্ক বসে আছে। এবারে দেখুন গাছের ডালে পূর্ণবয়স্ক হোয়াইট আইড বাজার্ড বা তিসা বসে আছে। এই উড়ে গেল। এই সরীসৃপটিকে আপনারা সবাই জানেন, নাম কমন ইন্ডিয়ান মনিটর বা গোসাপ বলে জানেন। এইভাবে গাছে উঠে এভাবে এর খাবার সংগ্রহ করে, পাখির ডিম, ছোট পোকামাকড়, ছোট পাখির ছানা ইত্যাদি। গেটের ঠিক বাইরে রাস্তার দুধারেই কয়েকটা কিউরিও শপ আছে, মানে কিছু মোমেন্টো হিসেবে নিতে পারেন, টি শার্টস আরও অনেক কিছু। দামটা একটু চড়ার দিকে। আমরা আপাতত রিসর্টের দিকে চললাম। বড্ড গরম। জঙ্গলের ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউড নয়। জঙ্গলে ঢোকার সময় যদি নিয়ে চলে আসেন, এদের কাছে বক্স থাকে গাইডদের কাছে, সেই বক্সে সুইচ অফ করে রেখে বেরোবার সময় ওদের হাত থেকে নিয়ে নেবে। ইরাই ড্যামের জলে স্থানীয় মানুষেরা বোটে করে মাছ ধরছেন। শীতকালে এই বোটগুলো নিয়ে পরিযায়ী পাখি দেখা যায়। আচ্ছা, সামনে মোড় থেকে যে সোজা রাস্তাটা, ওটা গেছে মেহরেলি গেটের দিকে। আমরা বাঁদিকে আমাদের রিসোর্টে গেলাম। কাল যাব সকালে মেহরেলি গেট থেকে কোর এরিয়ায়। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম বিকালের সাফারিতে। মধ্য ভারতের গরম শুকনো হাওয়া ঝড়ের মতন গায়ে মুখে এসে পড়ছে। প্রতি মুহূর্তে এখানকার রুক্ষ কঠিন প্রকৃতিকে ফিল করতে পারছি। है, पॉन्ड हिरन है और एक कैटलिक ग्रेट है। রেড ব্যাটল হয়, আইবিস হয়, একসঙ্গে আইবিসের মুখে নিয়েছে। আজ দুপুরের সাফারিতে আবার আমরা আডেগাঁও জোনে। আপাতত একটা ফাঁকা মাঠের ওপর গাছের ছায়ায় জিপদার করে বসে আছি। সামনে একটা ওয়াটার হোলে কিছু ইগ্রেট রয়েছে, একটু দেখছি। পন্ড হিরন, কোঁচ বক, গ্রেট ইগ্রেট, বড় বক। দেখুন ওয়াটার হোলটার ঠিক মাঝখানে যে বড় বকটা দাঁড়িয়ে আছে, মানে গ্রেট ইগ্রেট, তার চারপাশে চারখানা লিটল ইগ্রেট ঘুরছে। লিটল ইগ্রেট আমি বলেছিলাম সুন্দরবনের যে ব্লকটাতে, যে পায়ের পাতা হলুদ। দেখুন এটা চেনার উপায়। আর ঠিক সবার পিছনে দূরে কোঁচ বক বা পন্ড হিরন রয়েছে। ইন্ডিয়ান রোলার। ইন্ডিয়ান রোলার উড়লে এত সুন্দর দেখতে লাগে। এবারে দেখা যাচ্ছে ব্ল্যাক হেডেড আইবিস বা সাদা কাস্তে বক। এই জলের ধারে মাকানো ঠোঁট, এটা মাথাটা একটু হালকা রং, পরেরটা দেখুন মাথাটা একদম কালো, জাস্ট ব্ল্যাক হেডেড। গ্রে জঙ্গল ফাউল, ধূসর বনমোরগ। বাঘ ধারে কাছে নেই, তাই তালাওয়ের জলে সাম্বার হরিণরা নেমেছে এই প্রচণ্ড গরমের দুপুর কাটিয়ে একটু ঠান্ডা হতে। তবে চারিদিকে সতর্ক নজর আছে। আওয়াজ মত করো ভাই। এই এক অসুবিধে, এরা এত জোরে জোরে কথা বলে। যাই হোক, শেষ বিকেলে আবার ছোটি মধুর সাথে দেখা। ছানাদের কাছে চলেছে ধীর গতিতে। এই গাড়ি থেকে এতজনকে দেখছে, ছবি তুলছে, কোনো নজরও নেই, ভ্রুক্ষেপও নেই, নিজে যেভাবে যাবার চলেছে আর কি।
रुको भाई। তৃতীয় দিন মানে 28শে মের আফটারনুন সাফারি শেষ করে আমরা ফিরে চলেছি। গুড মর্নিং। আজ 29শে মে, আজ আমাদের ফেরার দিন। আমরা মর্নিং সাফারি করছি মোহালি কোর জোনে। बफर तो अच्छे से घूम लिया। मिला सर बफर में 4 में 4 ही मिला, 4 साइटिंग हुआ, 3 टाइगर मिले। वो देखते हैं हमने 10 साल पहले वो डैम में लेपर्ड दिखे थे, यहाँ पे सब सोनम मिला। ये वाला जो सोनम का टेरिटरी है इसमें अब झगड़े हो रहे हैं। अच्छा, तो बफर वाला फीमेल है वो एंटर कर चुकी है इस साइड में। हाँ, कॉलर वाली है, क्या नाम है? और सोनम को दोनों को मारती रहती है, टक्कर दे रही है। भाई ज़्यादा इंजर्ड वही है, सोनम ही है। वो बूढ़ी हो गई ना। हाँ, वो 13-14 साल की हो गई है। और 2014 में जब हम सोनम के देखे थे तब उसका फर्स्ट लीटर हुआ था। এই যে রাস্তার ধারে রক পিলারগুলো দেখা যাচ্ছে, বেশ পুরনো পিলার এগুলো। দুটি মত আছে, সেটা নিয়ে ভেঙে ভেঙে বলবো, কারণ জঙ্গলের মধ্যে কখন কি দেখতে পাবো তো জানি না। প্রথমটা হলো এখানকার প্রাচীন গন্ডা উপজাতির মহারাজারা যখন জঙ্গলের মধ্যে মন্দিরে যেতেন, এই পিলারের ওপরে ইউ আকৃতির যে ব্যাপারটা আছে ওখান দিয়ে দড়ি পাঠিয়ে একটা ঘন্টার সঙ্গে লাগানো থাকতো। সেই দড়ি এখান থেকে টেনে জানান দেওয়া হতো যে মহারাজা আসছেন। যা বলছিলাম একটু আগে, জঙ্গলে কিছুই বলা যায় না। পুরুষ ময়ূর তার সঙ্গিনীকে কত রকমভাবে ইমপ্রেস করার চেষ্টা করছে। তবে প্রেম নিবেদন করলেই যে প্রেমিক হওয়া যাবে তার কোনো মানে নেই। মানে গতি প্রকৃতি দেখে তো মনে হচ্ছে এই প্রেমিকের কোনো আশা নেই। কাটোবা বাঘবনের আর এক বিখ্যাত বাঘিনী ছোটি তারা এই মুহূর্তে পাশে পড়ে থাকা চিতল হরিণটি দিয়ে পেট ভরিয়ে একটু আরাম করছে। এখন বয়স 15 বছর। বাবা ইয়েডা আন্না আর মা তারা। বুঝতেই পারছেন নামটা মায়ের থেকেই পাওয়া। পাশেই ছোট জলাশয়ের পাড়ের ঘাসের আড়ালে লুকিয়ে আছে 2 মাস বয়সের দুটো বাচ্চা। দীপঙ্করের যাকে বলে বাঘা কপাল, এরকম একজন বন্ধু বাগাতে পারলে সত্যি কথা বলতে কি বাঘবনে বাঘ দেখা নিয়ে নো চিন্তা, ডু অনলি ক্লিকিং। এটা ভুতিয়া গাছ, ঘোষ ট্রি। পাতা ঝরা মরশুমে চাঁদনি রাতে এই গাছ থেকে ভিড়মি খেয়েছে এরকম গল্প অনেক আছে। তাডোবা লেক, পাড়ে বসে জলপান করছে একটা মৌবাজ বা ওরিয়েন্টাল হানি বাজার্ড। এই চাঁদি ফাটা গরমে সব প্রাণীকেই জলপান করতে হয়, জলাশয়ের কাছে আসতে হয় বারবার। পাড়ের গাছের ওপর বসে ওর সঙ্গী বা সঙ্গিনী আর একটু এগিয়েই দেখা গেল জলের মধ্যে মুখে আধ খাওয়া মাছ নিয়ে নিশ্চল হয়ে রয়েছে কুমির, মাগার বা মার্স ক্রোকোডাইল। উজ্জ্বল সবুজ অরণ্যের মাথার ওপর ঘন নীল আকাশ, তার ওপরে সাদা মেঘের আলপনা। এই দেখার জন্যেই তো জঙ্গলের কাছে, প্রকৃতির কাছে বারবার ছুটে আসে। চিতল হরিণের অ্যালার্ম কল। কোনো শিকারী প্রাণী দেখেছে বা আনাগোনা টের পেয়েছে নিশ্চয়ই। এখন সময় হয়েছে ফেরার পালা। সেই সুযোগে প্রাচীন রক পিলারগুলোর কথাটা বলে নিই। ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট, কালচার অ্যান্ড হেরিটেজের চন্দ্রপুর চ্যাপ্টারের আহ্বায়ক অশোক সিং ঠাকুরের কথায় এই রক পিলারগুলো ইংরেজ শাসনের গোড়ার দিকে বানানো। ইংরেজ কর্তাদের নাগপুর রেসিডেন্সির সাথে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যোগাযোগ রাখার পথের নিশানা। ময়ূরই উড়ে গেল আমাদের আসার শব্দ শুনে। এখন বেলা 1টা বেজে গেছে, গাড়ি আসার সময় হয়ে গেছে। নাগপুর থেকে 7টায় গীতাঞ্জলি এক্সপ্রেস ধরে বাড়ি ফিরবো। তো এই আমাদের রুম, বেশ ভালোই। এখানেই শেষ করছি। এই বাঘবনে বেড়ানোর জন্য দরকারি তথ্যগুলো এবার এই স্ক্রিনেই দিয়ে দিলাম আর বলেও দিলাম। হাওড়া আর নাগপুরের মধ্যে প্রতিবারের ট্রেন ভাড়া থার্ড এসিতে 1500 টাকার মধ্যে জনপ্রতি। রয়্যাল টাইগার রিসর্টের এসি ঘরের খরচ
3,000 টাকা জনপ্রতি প্রতিদিন পুরো খাবার সমেত। জঙ্গল সাফারির খরচ বাফার ও কোর এরিয়ায় 5 থেকে 6,000 টাকার মধ্যে মহারাষ্ট্র ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে বুকিং করতে হবে। ক্যামেরা চার্জ প্রতি ক্যামেরা 250 টাকা প্রতিবার এন্ট্রির জন্য। রিসর্ট থেকে জঙ্গলের গেট পর্যন্ত জিপসিতে নিয়ে যাওয়া আর আসার জন্য খরচ 700 টাকা প্রতি সাফারি। নাগপুর থেকে রিসর্ট আসা বা যাওয়ার খরচ মারুতি ডিজায়ার এসি গাড়িতে 4,500 আর টয়োটা ইনোভা এসি গাড়িতে 6,000 টাকা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ স্টে উইথ আস।